নদীমাতৃক বাংলাদেশে ছোট বড় শাখা প্রশাখা সহ প্রায় ১,৫০০ নদ-নদী জালের মতো ছড়িয়ে রয়েছে সর্বত্র। দেশের ২২,১৫৫ কিলোমিটার জল ধারণের আধার প্রধান নদীগুলো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র ও কর্ণফুলী। হিমালয়ের উচ্চতা থেকে উৎসারিত বরফগলা পানি স্বাভাবিকভাবেই নিচের দিকে বা দক্ষিণে প্রবাহিত হয়। কাজেই নদীগুলো প্রায় সব দক্ষিণমুখী, যা এই জনপদের কৃষি, অর্থনীতি ও যোগাযোগের প্রধান মাধ্যম। সর্পিলাকার বা আঁকাবাঁকা হাজারো নদ-নদীর প্রবাহ এদেশের ভূপ্রকৃতি ও জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে। বর্তমানে নদীগুলো চরম দখল ও দূষণের শিকার, যার ফলে অনেক নদী নাব্যতা হারিয়েছে। কোনো কোনো জায়গায় নদীর মধ্যভাগে চর ভেসে ওঠার কারণে গতিপথ পরিবর্তনের প্রভাবে ভাঙনের কবলে পড়ছে জনপদ। উত্তরবঙ্গে দেখা দিচ্ছে মরুকরণ, বৃক্ষবনে দেখা দিচ্ছে বৃক্ষ কমে যাওয়ার প্রবণতা। বলা যায়, ভূমির সুজলা সুফলা পরিচয় বাঁচিয়ে রাখতে তার রক্তপ্রবাহ বা পানি প্রবাহের শিরা উপশিরা হিসেবে কাজ করে নদ-নদী। নদীর বন্ধ্যাত্বে অকেজো হয়ে পড়ে মৃত্তিকা, শুরু হয় মরুকরণ। কাজেই জনবসতি বাঁচিয়ে রাখতে হলে বাঁচাতে হবে নদীকে। সবকিছুর পেছনেই কিন্তু আসলে আছে জলবায়ুর যে পরিবর্তন, সেটা একটা বিশালভাবে দায়ী। এবং অনেক জায়গায় আছে যেখানে বাঁধ নির্মাণের হয়তো বা প্রয়োজন নেই, সেখানে বাঁধ নির্মাণ করা হয়েছে। আবার যেখানে প্রয়োজন সেখানে করা হচ্ছে না, যার জন্য নদী ভাঙন হচ্ছে। মানে একদিকে চর হচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে আবার নদীতে পুরো অঞ্চলটাই গ্রাস করছে। যেমন আমি জিগাবাড়ির কথা যদি বলি, সেখানে একটা ছোট্ট বাজার আছে। তো এখানকার স্থানীয় বাসিন্দারা বলছিলেন যে তাদের বাজারটাও হয়তো বা কিছুদিন চলে যাবে। বা যমুনার পাড়ে মাগুরিহাট, দক্ষিণ মাগুরিহাটের কথা যদি বলি, আমি দেখছিলাম যে তাদের বাড়িঘরগুলো অলরেডি চলে যাচ্ছে এবং সরিয়ে নিয়েছে। তো আবার নড়িয়ার কথা যদি বলি, আমি নড়িয়াতে, সবাই জানে যে নড়িয়াতে, শরীয়তপুরের নড়িয়া, প্রচুর পরিমাণে নদী ভাঙন হয়। তো ওইদিকে আবার দেখলাম যে নদী শাসনের যে একটা ব্যবস্থা, সেটা মোটামুটি একটা চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে, যে ব্লক তৈরি করা হচ্ছে বা জিও অবস্থা দিয়ে পার বাধাই করা হচ্ছে। এক পরিব্রাজক মাসফিকুল হাসান টনি ক্রস কান্ট্রি হাইকিং নামে নদীর কুল দিয়ে পায়ে হেঁটে প্রায় ৬৩০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন। তিনি কুড়িগ্রামের রৌমারীর ডিগ্রির চর থেকে হাইক শুরু করে ভোলার চর কুকরিমুকরি গিয়ে তার নদী কীর্তন সম্পন্ন করেন। এই অভিযানের পরিকল্পনাটা আসলে বেশ কিছুদিন আগেই করেছিলাম, বলা যেতে পারে বছর দুয়েক আগে। বাট রিসেন্টলি আমার হুট করে মনে হয়েছে যে যেহেতু এখন শীতকালের প্রায় শেষ সময়, আর বর্ষা যেহেতু এখনও আসেনি, সো এই সময়টাতে আমি নদী অববাহিকা ধরে একটা জার্নি করতে পারি। সো এই অভিযানটা আমি শুরু করেছিলাম রৌমারীর ডিগ্রির চর থেকে, যেটাকে বলা যায় নোম্যান্স ল্যান্ড। এবং সেখান থেকে আমি শুরু করে 18 দিনে আমি এই অভিযানটা সম্পন্ন করেছি। এই অভিযানটা শেষ করেছিলাম একদমই দক্ষিণে বঙ্গোপসাগর সংলগ্ন চর কুকরিমুকরিতে। এই দীর্ঘ পথে মাসফিকুল ধলেশ্বরী, ইছামতি, কালীগঙ্গা, কীর্তিনাশার উৎসমুখ অবলোকনের পাশাপাশি দেশের ১,৪১৫টি নদীর কয়েকটির সঙ্গে তার সাক্ষাৎ ঘটেছে। আমি ব্রহ্মপুত্র থেকেই চেষ্টা করেছি মাছ বিষয়ে খোঁজ নেওয়ার, যে 10 বছর আগে কেমন মাছ পাওয়া যেত, এখন কেমন মাছ পাওয়া যায়, বা কোন সিজনে আসলে বেশি মাছ পাওয়া যায়। আবার এমনও পেয়েছি, এই যে ধরেন কারেন্ট জালের কথা বলছিলাম বা ব্যাটারির কথা বলছিলাম, বা আরও বিভিন্ন কায়দায় আসলে তারা মাছ শিকার করে। তো আমি যখন স্থানীয়দের বলছিলাম যে আপনারা কেন এগুলো নিধন করেন না বা এগুলোর বিরুদ্ধে দাঁড়ান না, তো ওনাদের অভিযোগ হচ্ছে যে ওই গ্রামের মানুষগুলো কিন্তু এই কাজগুলো করে না। সাক্ষাৎ হয়েছে পদ্মা নদীর জেলে অখিল উদ্দিন, 3 পাহাড়ের বিলের কৃষক মজু ফকিরের সাথে। গেরস্থবাড়ির বউ, ঝি, শিশু তার পথ আগলে ধরেছে। বেদনার কষ্ট দেখেছেন ব্রহ্মপুত্র নদের পাড়ের গবাদি পশু আর যমুনা পাড়ের শামুক খোঁজা পাখির। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে নদীর দুর্দশা অনুধাবনে তার এই নদী অবলোকনে তিনি বন জঙ্গল, আবাদি ফসলের ক্ষেত, ভূমি খরার করাল গ্রাসে শুকিয়ে যাওয়া বিরান ভূমি পাড়ি দিয়েছেন। আমরা চেষ্টা করি এই হাইকিংয়ের মাধ্যমে কোনো একটা সমাজের কল্যাণ বয়ে আনবে এমন একটা বিষয় নিয়ে কাজ করার। যেমন এর আগেও আমি যে অভিযানগুলো করেছি, সেখানেও আমি নদী বিষয়ে বা বন্য প্রাণী বিষয়ে বা পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করেছি। সেটা আমি যখন পথে হাঁটি তখন জনসংযোগের মাধ্যমে বিভিন্নভাবে করি, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিষয়গুলো আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, এবং প্রশাসন এবং সরকারের প্রতি সবসময় আহ্বান রাখার চেষ্টা করি যেন এই বিষয়গুলোতে নজর দেওয়া হয়। ঠিক সেভাবেই এই অভিযানেও আমার ছিল একটি বিষয়, সেটা হচ্ছে
নদী বিষয়ক, নদীর যে অবনতি বা নদী ভাঙন বা জ্বালানি, জীবাশ্ম জ্বালানির যে বিস্তার, সেটার বিরুদ্ধে প্রতিবাদ। তো সব কিছু মিলিয়ে আসলে একটি উদ্দেশ্য ছিল এই অভিযানটা করার। মানে হাইকিং তো আসলে অ্যাডভেঞ্চারের একটা পার্ট। সো আমরা অ্যাডভেঞ্চারটা করি, কিন্তু শুধুমাত্র অ্যাডভেঞ্চার না করে তার পাশাপাশি চেষ্টা করি জনকল্যাণমূলক কোনো একটি বিষয় নিয়ে কাজ করার। মাশফিকুল অবলোকন করেছেন মৃতপ্রায় খাল, বালির সাগর, ভাঙন কবলিত নদীর পাড়, নৌকা, পুল, কালভার্ট। এই দীর্ঘ পথে জেলে, চাষি, কামার কুমারের পেশার লড়াই দেখেছেন। মনে করেন যে আবার মনে করেন যে 100 মন করে ভুট্টা হয়, ধান মূল্য মনে করেন যে 30 মন 40 মন। হ্যাঁ, নগর সময় মনে করেন আমাকে জমি ভাঙ্গা আমরা অসহায়, বাড়ি ঘর মনে করেন যে আর নেওয়ার কোনো জায়গা নাই আমাকে। এখন যদি সরকার এই যদি মনে করেন যে আমাকে এটা যদি একটু দেখতো, তাহলে আমরা বাঁচতাম। অভিজ্ঞতা নিয়েছেন প্রকৃতির নিদারুণ ক্ষয়ে যাওয়ার বিষয়ে, সেই সাথে নদীকেন্দ্রিক মানুষের যাপিত জীবনের করুণ সব কাহিনী। জলবায়ু পরিবর্তনের ফলে নদীগুলোর দুর্দশা। নদী তো ভাঙে তো সব ক্ষতি করে আমাদের কিসব ক্ষতি করে নদী তো সব ক্ষতি। হ্যাঁ, কারণ এই নদী আমরা এটা তো আমাদের জিরাত মামুদা, এটা আমাদের জমি কিনবো তো এক্সট্রা টাকা যায়। সুখের বাতি গ্রামে ব্রহ্মপুত্রের ভাঙনের চিত্র ভয়াবহ। এছাড়া চরমাগুড়ি হাটে ভাঙন, পাটুরিয়া ঘাট সংলগ্ন এলাকায় ভাঙন, বিশেষত কুড়িগ্রাম এবং জামালপুর অঞ্চলে নদী ভাঙন উল্লেখ করার মতো। তবে ব্রহ্মপুত্র আর যমুনা পাড়ের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার চিত্র দেখেছেন মাশফিকুল হাসান টনি। ভাঙিয়ে গেল এখানে মিয়াবাড়ি মসজিদ আছে, বিরাট মসজিদ আছে। মানে এই জায়গার নাম কি মিয়াবাড়ি? মিয়াবাড়ি, আচ্ছা, মিয়াবাড়ি মসজিদ ছিল শাহিদ মিয়াগের বাড়ি। আচ্ছা, এই বাড়ি মসজিদ একদিনই ভেঙে গেছে, বাড়ি ঘর দোর শুদ্ধ একবার খালি নিসমুখ গেছে আর গেছে। আচ্ছা, এটা কত সালের ঘটনা? এটা ধরেন 10 বছর 10 বছর আগে। তারপরে যে এখন তো ব্লক দিছে 3-4 ব্লক বছর আগে। দিছে 4-5 বছর হইলেও বস্তা দিয়েছে, এটাতে নদীটা ক্যাপচার করছে আর কি। মানে ব্লক দেওয়ার পর থেকে নদীটা ভাঙেনি না, একটু ভাঙ্গার ধরলেও ওখানে আবার বস্তা ফেলায় নদী সবাই আটকে ফেলে। তো এতে আল্লাহ রহমত খুব উপকৃত হয়েছে। আমার বয়সে 18 বার বাড়ি ভাঙছি, বোঝার নেই কই তো নাচছি কই বোঝার নেই, বুঝে এসি। কতবার বাড়ি ভাঙছে আপনার? 18 বার 18 বার 18 বার বাড়ি ভাঙলে কারো কিছু থাকে? কিছুই থাকে না। আপনার ওই পাশে যে বাড়ি ছিল ওই চরটার নাম কি? ওর নাম আসলে বরুলের চর। বরুলের, ওইটা কি এখন আছে? না, ভেঙে গেছে, আবার উঠছে, বালুর চর হয়। তার উল্টো চিত্রও আছে কোথাও কোথাও, সেখানে নদীগুলো মরে যাচ্ছে। এখানে কিন্তু টোটালি পুকুর, মসজিদ সহ সবকিছু কিন্তু বিলীন হয়ে গেছে। এখন আমাদের যে পশ্চিমের যে এই যমুনা নদী, তার কিন্তু ব্রহ্মপুত্র শাখা, এইটা মনে করেন যে আমাদের যে পূর্বপুরুষের যারা বাড়ি ঘর, বাপ মাবার কবর সহ এই যে ভেঙে যে নিঃস্ব একবারে হয়ে তারা কিন্তু ভিটামাটি নেই বললেই চলে। এখন যতটুক তাদের সাধ্যমতো আমাদের যে কেউ একটু জায়গা কিনে, কেউ একটু মানে আশ্রয় নিয়েছে, বসবাস করতেছে। আমরা এই আমাদের বাপ মার কবর থেকে শুরু করে আমরা কিন্তু কোনো কিছুই এখন টোটালি দেখতে পারতেছি না। পরবর্তীতে এখন যদি এই নদীকে যদি শাসন না করা হয়, তাহলে কিন্তু টোটালি আমাদের কিন্তু বিলীন হয়ে যাবে। এমন নদীগুলোতে স্নিকার খুলে হাতে নিয়ে পার হয়েছেন মাশফিকুল। শুরু করেছিলাম ডিগ্রি চর থেকে, এবং একদম শুরুর দিন থেকেই যদি বলি, একদম শুরুর মুহূর্ত থেকে যে আমি মানে প্রথম যে 1 কিলোমিটার, সেখানে আমার বেশ কয়েকজন ওইখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হচ্ছিল। তো ওনারা বলছিল যে একটা সময় আমরা নদী দেখার জন্য 7 কিলোমিটার দূরে যেতে হতো, সেই নদী এখন আমাদের উঠানে। অর্থাৎ আমার উঠান তো গিয়েছে, আমার ঘরটাও হয়তো বা 2 দিন পরে চলে যাবে। সো এই যে কথোপকথন বা এই যে তথ্য, এটা কিন্তু আমি একদমই পুরো ব্রহ্মপুত্রেই পেয়েছি। ব্রহ্মপুত্রের যে বিভিন্ন গ্রামগুলো, আমি যদি বলি সুখের বাতি, ঘুঘুমারি বা এই ধরনের আগলার চর বা এই ধরনের যে গ্রামগুলো রয়েছে বিস্তৃত, বা ইটালুকান্দা ইউনিয়ন, সব জায়গাতেই কিন্তু আমি এই নদী ভাঙনের যে ভয়াল দৃশ্য সেটা দেখেছি। এইসব নদী একসময় ছিল খরস্রোতা, প্রমত্তা এক জলের আধার। স্থানীয়দের কাছে জেনেছেন কিভাবে বছরের পর বছর তাদের বাড়িঘর ভাঙে আর কিভাবে একটা যৌবনবতী নদী বন্ধা হয়ে পড়ে। আমাদের সমস্যা হলো আমাদের এই যে নদী, এই যে খালটা দেখেন, এই খালটা
খালটার থেকে বেরিয়ে যাওয়ার সামনে কিন্তু আমাদের এই আপনার কতটুক গেলে আমাদের একটু চর নদীগুলো শুকিয়ে গেছে। বোট, ট্রলার, ছোট নদী, বড় ট্রলার এবং ছোট ছোট ট্রলার এগুলো কিন্তু বাড়িতেছে না, নদী শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়াতে আমাদের অনেকটা সমস্যা বলতে মাছগুলা এদিকে কিন্তু এখন হইতেছে না, এদিকে মাছ হইতেছে না, জেলেরা অনেক সমস্যা আছে। যেমন নদী যখন ভরাট হয়ে গেছে তখন কিন্তু ভাই আপনার স্রোতে মানে ইলিশ মাছ কিন্তু স্রোতে ওঠে, স্রোতে কমিয়ে যাতে মানে মাছটা হয় না, একবারে কম। এখন আমাদের নদীটা একটু খননের প্রয়োজন, যদি হয় তো এরকম কিছু হয় তাহলে আমাদের জেলেদের বাইরের জন্য খুবই সুন্দর হবে। তার এই দুঃসাহসিক যাত্রা কেবল একটি হাইকিং বা অভিযান নয়, এটি ছিল নদীর পক্ষে ও নদী দূষণের বিরুদ্ধে একটি নীরব প্রতিবাদ। নদী ভাঙন, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানির বিস্তারের বিরুদ্ধে এই সচেতন পদযাত্রা প্রকৃতি রক্ষায় এক ঐতিহাসিক প্রতিবাদ আর সচেতনতার বার্তা। হাঁটু জল পেয়েছি অনেকগুলো খালে, যেহেতু আপনি জানেন যে ঢাকার পরবর্তী যে অঞ্চলটা বরিশাল অঞ্চল, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে খাল। মানে ওইদিকে যখন আমি মেঘনার পাড়ে গেলাম, আমি অনেকটা অংশে হাঁটতেও পারছিলাম না আসলে, বা কিছু জায়গায় এমন হয়েছে যে হাঁটু পানি, কিছু জায়গায় আমাকে ওই গ্রামের ভাষায় বলে হাইক্কা, মানে সাঁকো আর কি, যেটা, তো ওই সাঁকোতে পার হতে হয়েছে। কিছু আবার আমাকে ওই স্থানীয়রা ছোট নৌকাতে পার করে দিয়েছে। আবার এমনও কিন্তু দৃশ্য দেখেছি যে এই ছোট নদী বা খালের যে ভাঙন, সেটার প্রবল ভাঙনের কারণে সেটা একটা বড় নদীতে ইতোমধ্যে রূপ নিয়েছে। তো একদিক থেকে কিছু দৃশ্য আসলে আমার ভালোও লাগছিল, একদিক থেকে আবার কষ্টকর। আবার আমি যদি আপনাকে বলি যে হচ্ছে পাঁচকপাট বাজারের কথা, মেঘনা পাড়ের চর ফ্যাশনের মধ্যে ওইটা, সো ওইখানকার আড়তদার এবং জেলেরা আমাকে বলছিলেন যে তাদের যে খালটা, ওই সংলগ্ন যে খালটা পাঁচকপাট, সো ওইখানকার পানি কমে যাওয়াতে তাদের যে ছোট এবং মাঝারি নৌকাগুলো, সেগুলো নিয়ে কিন্তু নদীতে যেতে কষ্ট হয় অনেক সময়। এবং নদীতেও মানে ওই যে একদিকে ভাঙছে, অন্যদিকে বালি জমছে, তো সেটা হওয়ার কারণে তারা কিন্তু ছোট বা মাঝারি নৌকাগুলো নিয়ে অনেক সময় নদীতে যেতে পারে না মাছ ধরার জন্য, বা আবার ছোট নৌকা নিয়ে তো সমুদ্রে যাওয়াটাও খুব কঠিন, যেহেতু এখান থেকে সমুদ্র খুবই নিকটে। সো এ ধরনেরও তাদের আসলে কথা ছিল। বাট আমার যেটা হতো যে একদিকে ভালোও লাগতো কিছু দৃশ্য দেখে আসলে, কারণ নদীর দৃশ্যগুলো খুবই সুন্দর, এবং একদিকে আবার কষ্টও লাগতো যখন এই যে ভাঙন দেখতাম বা মানুষের যে দুর্দশা সেগুলো দেখতাম, মানে দুইটাই ঘটতো আসলে। এক নবভোরে ব্রহ্মপুত্রের তীর ধরে হাঁটা শুরু করে 18 দিন হেঁটে এক গোধূলির ক্ষণে মেঘনা নদীর মোহনায় বুড়া গৌরাঙ্গ নদীর অববাহিকায় ঘন কেওড়া বন ঘেরা সমুদ্র পাড়ে গিয়ে তার হাইকিং শেষ হয়। হালেয়া দেয়, তাহলে মানুষ কিভাবে বসবাস করে? মানে এই গাছগুলো সব হচ্ছে ঝড়ে ফেলে দিছে, তাই তো? সব ঝড়ে ফেলে দিছে। মানে এত বড় বড় গাছ পুরো শিকড় নিয়ে মানে উল্টে গেছে। তাহলে আপনারা যারা এখানে বসবাস করেন ভাই, আমাদের তো অনেক কষ্ট হয় বসবাস। মানে যখন ঝড়টা হয়, মানে গাছেরই এই অবস্থা, মানে মানুষের আপনাদের অনুভূতিটা কেমন হয় ওই সময়, আমি এটা চিন্তা করতেছি আসলে। মানে প্রত্যেকটা মুহূর্ত কত খারাপ যাচ্ছে, খারাপ, মানে কাটে, ভয়ে কাটে আসলে। মানে ভাই কারো এত বিটা বড়, মাটিও থাকে না। হ্যাঁ মানে এত বড় বড় গাছ, আমি তো অবাক হয়ে যাচ্ছি ভাই, যে এত বড় বড় গাছ আসলে ঝড়ে উল্টে উল্টে পড়ে আছে। নদীর ক্ষয়ে যাওয়ার কারণ নির্ণয় করবেন বিশেষজ্ঞরা। তার কাজ ছিল বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে নদীগুলোর কষ্টের ছবি তুলে ধরা। নর্থ ওয়েস্টার্ন রিজনে আমাদের যে মরুকরণের মূল কারণ হচ্ছে আমাদের ওইখানে, আমরা জানি কি না, ওইখানে আমাদের টেম্পারেচার গ্র্যাজুয়ালি বাড়ছে। এটা জানি কি না আমি জানি না, টেম্পারেচার কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ছে। লাস্ট 50 ইয়ার্সে টেম্পারেচার আমরা অলরেডি, সেখানে কিন্তু রেইনফল গ্র্যাজুয়ালি কমতেছে। দুটো জিনিস রিভার্স, একটা হলো টেম্পারেচার বাড়ছে, রেইনফল কমছে। অন দি আদার হ্যান্ড সেখানে যে মানুষ আগে ছিল সে মানুষ ডাবল হয়ে গেছে। ওকে, এবং রিজনটা আমাদের বরেন্দ্র বলতে মনে রাখতে হবে যে সেখানে সব জায়গায় পানি সম পরিমাণ রিসার্চ হয় না। সেখানে যে জায়গাটা হিলি রিজন সেখানে তো ওয়াটার রিসার্চ হচ্ছে না, যেখানে বেসিন আছে সেখানে রিসার্চ হচ্ছে।
এখন মানুষ নর্মালি ইন্টারভেন করে কোন জায়গায়? মানুষ ইন্টারভেন করে যেটা বেসিন এরিয়াটা বেশি ইন্টারভেন করছে। তাহলে ওইখানে যেটুকু ওয়াটার রিসার্চ হতো সেটাও রিসার্চ কমে যাচ্ছে। দ্যাট মিনস আন্ডারগ্রাউন্ড ওয়াটার কিন্তু যেটুকু নিচে যাওয়ার কথা ছিল সেটুকু যাচ্ছে না, কিন্তু উড্রন হচ্ছে কিন্তু তার অনেক গুণ বেশি। বিকজ অফ আমাদের ডিমান্ড তো বেড়ে গেছে, আমাদের প্রোডাকশান বাড়াতে হবে ইন্ডাস্ট্রিতে, এগ্রিকালচারে। হাউস হোল্ড ডিমান্ড আগের থেকে ডাবল হয়ে গেছে। মানুষ আগের মতো কিন্তু কম ইউজ করে না, বেশি ইউজ করে, বিকজ মানুষ অনেক আধুনিক হয়ে গেছে। তো সব মিলিয়ে সব এই যে ওয়াটারের যে যোগানটা এটা কিন্তু ফিনিট, এটা সীমিত। ওটা আগে যা ছিল প্রায় তাই, এখন আরও কমে গেছে। আমি যেটা বললাম যে বৃষ্টিপাত কম হচ্ছে, পানি তো আমার বৃষ্টি থেকে আসতেছে, অন্য কোথা থেকে না। এটার কারণে ওইখানে আপনার এই যে মরুকরণটা হচ্ছে। বিশ্বের প্রাচীন ও আধুনিক সভ্যতাগুলো গড়ে উঠেছে নদীর তীরে, যা মানুষের জীবন, কৃষি ও বাণিজ্যের মূল ভিত্তি। গঙ্গা, পদ্মা, মেঘনার অববাহিকায় গড়ে ওঠা বাংলা নামের দেশের অধিকাংশ কৃষিজমি ও উর্বর দোআঁশ মাটি নদীর পলিমাটি দ্বারা গঠিত। শুষ্ক মৌসুমে সেচের জন্য ৬৫% পানি নদী থেকে আসে, যা খাদ্য উৎপাদনে ভূমিকা রাখে। দেশের মৎস্য চাহিদার প্রায় ৮৫%-এর বেশি অভ্যন্তরীণ জলাশয় ও নদী থেকে আসে। ইলিশ সহ অসংখ্য মাছের প্রধান উৎস আমাদের নদ নদী। নদীপথ বাংলাদেশের পরিবহনের অন্যতম সহজ, সস্তা ও নিরাপদ মাধ্যম। পণ্য ও যাত্রী পরিবহনে নদীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের কৃষি, মৎস্য ও ব্যবসা বাণিজ্য নদী নির্ভর। নদীগুলো মানুষের জীবন জীবিকার প্রধান অবলম্বন হিসেবে কাজ করে, যা জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। নদীসমূহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এবং দেশের অধিকাংশ জনপদ ও শহর নদীর পাড়েই গড়ে উঠেছে। বর্তমানে পানি দূষণ, নদী দখল এবং নাব্যতা হারিয়ে অনেক নদী মরা নদীতে পরিণত হচ্ছে, যা বাংলাদেশের জনজীবনের জন্য এক বড় হুমকি। মানুষ বাড়ছে, মানুষের যে অত্যাচার হচ্ছে, মানুষ গাছগাছালি উজাড় করে ফেলতেছে, মানুষ ওয়াটার বডিটাকে দখল করে নিচ্ছে। এই যে আপনার মনে রাখতে হবে যে ওয়াটার সাইকেলটা এটা তো টোটালি আপনার পৃথিবীর ভারসাম্যের উপর নির্ভর করবে। আপনি পৃথিবীর ভারসাম্য নষ্ট করছেন, তো পৃথিবীর ভারসাম্য যখন নষ্ট করবেন তখন আপনার তার একটা এফেক্টও আপনার কাছে এসে পড়বে না? এবং সেই এফেক্টটাই এখন আমরা ভোগ করছি। কারণ সেখান থেকে যদি আমি উত্তরণ, যদি বলেন যে এটা থেকে উত্তরণ চাচ্ছি, উত্তরণের উপায় হচ্ছে যে আমি যেই কাজগুলো অতিমাত্রায় করছি সে অতিমাত্রার কাজগুলো আমাদেরকে সবাইকে, পৃথিবীর সবাইকে বন্ধ করতে হবে। সবার মধ্যে আমিও একজন, আপনিও একজন। নদীমাতৃক বাংলাদেশের স্বরূপ ধরে রাখতে নদী সংরক্ষণ অপরিহার্য। নদীমাতৃক এদেশের কৃষি, মৎস্য, যাতায়াত, শিল্প ও অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। পলিমাটি সমৃদ্ধ ভূমি সৃষ্টি, দেশের অভ্যন্তরে পণ্য পরিবহন, সেচ কাজের ৬০%-এর বেশি পানি যোগান এবং মাছের চাহিদার প্রায় ৮৫% পূরণ করে নদীগুলো। নদী ও নদী অববাহিকায় দেশের জনবসতি ও সংস্কৃতি গড়ে উঠেছে। নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আইনি ব্যবস্থা নেওয়া এবং শিল্প কারখানা ও পৌরসভার বর্জ্য সরাসরি নদীতে ফেলা বন্ধ করতে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। পৌরসভা ও শিল্প কারখানার বর্জ্য শোধনাগার ব্যবহার বাধ্যতামূলক করা এবং নদী দূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করা। নদী রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা এবং নদী দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা। নদীর সাথে সংযুক্ত খাল, বিল ও জলাভূমি লিজ দেওয়া বন্ধ করে রক্ষা করার ব্যবস্থা করা। সর্বোপরি দূষণ ও দখলমুক্ত করে নদীর স্বাভাবিক স্রোত ও জীবন প্রবাহ ফিরিয়ে আনা জরুরি।